শেখ হাসিনার পতনের পর ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখছে মানুষ। নিজ দেশকে সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রের তালিকায় দেখার স্বপ্নে বিভোর স্বল্পোন্নত এদেশের জনগণ। তবে বাস্তববাদীরা স্বপ্নে বিভোর না থেকে বাস্তবতা বিবেচনায় রেখেই দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। তাই ভবিষ্যৎ বাংলাদেশ সিঙ্গাপুর হতে পারে এমন প্রশ্নের পরেই তারা আবার শঙ্কা নিয়ে প্রশ্ন করছেন, নাকি শ্রীলঙ্কা? সরকার পক্ষের লোকদের মুখে প্রায়ই আশার কথা শোনা যায়, এদেশ একদিন সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত হবে বলে প্রায় তারা জনগণকে আশ্বাস দিয়ে থাকেন। বিশেষ করে বিগত সরকারের আমলে করা পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো প্রকল্প নিয়ে তৎকালীন নেতাকর্মীরা এমন দাবি আরও জোরালোভাবেই করেছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। একটি দেশের কংক্রিট ও লোহা দিয়ে নির্মিত অবকাঠামোই উন্নয়নের পূর্ণ পরিচয় নয়। রাষ্ট্রের সামাজিক কাঠামো, শাসন ব্যবস্থা, অর্থনৈতিক পরিকল্পনা, গণতান্ত্রিক পরিকাঠামো এবং মানব সম্পদের উন্নয়নই নির্ধারণ করে সে দেশ সত্যিকারের উন্নত হয়েছে কিনা। বাংলাদেশে দুর্নীতির হার উদ্বেগজনকভাবে বেশি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর যেই সূচক প্রকাশ করে তাতে বাংলাদেশ দুর্নীতির দিক থেকে বেশ খারাপ অবস্থানে থাকে। আর একটি দেশ উন্নত দেশের তালিকায় না থাকার জন্য এই একটি কারণেই যথেষ্ট। রাজনৈতিক শাসন ব্যবস্থার দিক থেকেও বাংলাদেশ এখন প্রশ্নবিদ্ধ। একটি শক্তিশালী গণতন্ত্র ছাড়া কোনো রাষ্ট্র টেকসই উন্নয়ন করতে পারে না। অথচ দেশে বর্তমানে বিরোধী দল প্রায় নেই বললেই চলে। নির্বাচনী ব্যবস্থা জনগণের আস্থা হারিয়েছে। এছাড়া সরকারি প্রকল্পে অনিয়ম, আমলাতান্ত্রিক জটিলতা, দলীয়করণ ও ঘুষের সংস্কৃতি উন্নয়নের গতিকে ব্যাহত করে। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের অবকাঠামোগত অগ্রগতি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কিন্তু একটি দেশের মেগা প্রকল্প কতটা সুফল দেবে তা নির্ভর করে এর অর্থনৈতিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার উপরে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের বেশিরভাগ মেগা প্রকল্পই সময় মতো সম্পন্ন হয়নি, বাজেট বেড়েছে একাধিকবার এবং অনেক ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু পদ্মা সেতুরই খরচ শুরুতে যেই পরিমাণ ধরা হয়েছিল শেষ পর্যন্ত তা দ্বিগুণ ছাড়িয়ে যায়। একই চিত্র দেখা যায় রূপপুর পারমাণবিক প্রকল্প, মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রেও। এই প্রকল্পগুলো কতদিনে উৎপাদনশীল আয় ফিরিয়ে আনবে, কতটা কর্মসংস্থান সৃষ্টি করবে অথবা কতটা অর্থনীতির গতি বাড়াবে তা এখনো স্পষ্ট নয়। শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সব খাতেই এই অনিয়ম চোখে পড়ার মতো। এছাড়া বিগত সরকারের আমলে দেখা যায় একদিকে মেগা প্রকল্পের ঝলক, আরেকদিকে উচ্চ মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দুর্নীতির বিস্তার এবং গণতন্ত্রের সংকট। স্বৈরাচার সরকার পতনের পর পতিত শক্তি দেশের যে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে তার জন্য এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। অথচ সিঙ্গাপুরের উন্নয়নের গল্প কেবলই কিছু দালান বা ফ্লাইওভার নির্মাণের গল্প নয়, বরং তা এক জাতিকে মানুষ বানানোর গল্প। লি কুয়ান ইউয়ের নেতৃত্বে কঠোর কিন্তু জনকল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে দেশটির আমূল পরিবর্তন আনা হয়। সিঙ্গাপুর শুধু অবকাঠামো দিয়ে উন্নত হয়নি, সে দেশ গড়ে উঠেছে একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো, দক্ষ জনবল, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, কঠোর আইনের শাসন এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনার উপর ভিত্তি করে। অন্যদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা এক কথায় বলতে গেলে আওয়ামী আমলের প্রায় ডুবে যাওয়া দেশটাকে কোনো মতে ভাসিয়ে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস ও ছাত্রনেতারা। যেখানে প্রায় মৃত দেশটাকে পুনরুজ্জীবিত করাটাই এখন চ্যালেঞ্জ, সেই দেশ আগামী কয়েক দশকেও সিঙ্গাপুর হবে বলে আশা করা যায় না। তবে কি স্বপ্নের এই দেশ শ্রীলঙ্কার মতোই বিপর্যয়ের পথেই হাঁটছে? এই বিশ্লেষণের আগে শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয় সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা প্রয়োজন। 2022 সালে শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় আমদানি বন্ধ হয়ে যায়, ফলে খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতি দেখা দেয়। বিদ্যুৎ সংকটে অচল হয়ে পড়ে দেশের বিভিন্ন খাত। এই সংকটের পেছনে ছিল দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও ভুল সিদ্ধান্ত। বিদেশি ঋণ যথাযথভাবে ব্যবহার না হওয়ায় রাজাপাকসে সরকারের সময় দেশটি দেউলিয়া পথে যায়। বিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়েন। পরবর্তী রনিল বিক্রমাসিংহে ক্ষমতায় এসে অর্থনৈতিক পুনর্গঠনের উদ্যোগ নেন। কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ এবং IMF এর সঙ্গে ঋণ চুক্তির মাধ্যমে কিছুটা স্থিতিশীলতা ফেরে। ইতিমধ্যে দেশটিতে কিছু দৃশ্যমান অগ্রগতিও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শ্রীলঙ্কার অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তবে পূর্ণ পুনরুদ্ধারের সময় লাগবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদিও কিছুটা চাপে রয়েছে, তবে শ্রীলঙ্কার মতো চূড়ান্ত সংকটে পৌঁছায়নি। গত কয়েক
বছরে বৈশ্বিক বাজারে অস্থিরতা, কোভিড পরবর্তী ধাক্কা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক পণ্যের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের চেয়ে কম এসেছে। কয়েক বছর আগেও যেখানে রিজার্ভ $40 বিলিয়ন উপরে ছিল, এখন তা অনেক কম। এর ফলে ডলার সংকট চরম আকার ধারণ করেছে। ডলার সংকট ও আমদানির ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে, ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। দুর্বিষহ হয়ে উঠেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জীবন। চাকরির বাজারেও স্থবিরতা দেখা দিয়েছে। তবে কিছু ইতিবাচক দিকও রয়েছে। রেমিটেন্স প্রবাহ সাম্প্রতিক মাসগুলোতে কিছুটা বেড়েছে, বিশেষ করে হুন্ডি প্রতিরোধে সরকারের নানা পদক্ষেপের কারণে। বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প এখনও সচল রয়েছে, যদিও বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় এ খাতেও কিছুটা চাপ দেখা যায়। বাংলাদেশের কৃষি খাত এখনও তুলনামূলকভাবে শক্তিশালী। ব্যাংকিং খাতে কিছু দুর্বলতা থাকলেও সেগুলো এখনও পুরোপুরি ভেঙে পড়েনি। বর্তমানে বাংলাদেশের কিছুটা খারাপ সময় কাটলেও এখনো পর্যন্ত বাংলাদেশ তার ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি বা বৈদেশিক ঋণ পুনর্গঠনের মতো পরিস্থিতির মুখোমুখি হয়নি। শ্রীলঙ্কা যেভাবে স্বল্প মেয়াদে উচ্চ সুদে বিপুল পরিমাণ বাণিজ্যিক ঋণ নিয়েছিল, বাংলাদেশ এখন পর্যন্ত তুলনামূলকভাবে দীর্ঘমেয়াদী ও স্বল্প সুদের ঋণ নিয়েছে, যার বেশিরভাগই উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের সম্ভাবনার অভাব নেই। বিশাল তরুণ জনগোষ্ঠী, ভূ রাজনৈতিক অবস্থার, কৃষি, নানাবিধ প্রাকৃতিক সম্পদ এবং বৈদেশিক বাজারে প্রবেশের সুযোগ সবই এক একটি গুরুত্বপূর্ণ অবস্থানে এনে দিয়েছে। কিন্তু এই সম্ভাবনা কাজে লাগাতে হলে প্রয়োজন দূরদর্শী পরিকল্পনা, দক্ষ প্রশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনসম্পৃক্ত উন্নয়ন দৃষ্টিভঙ্গি। উন্নয়ন শুধু সরকারের প্রচার মাধ্যম বা বিজ্ঞাপনের বিষয় নয়, এটি নাগরিক জীবনের বাস্তবতায় প্রতিফলিত হওয়া উচিত। আশঙ্কার কথা এই যে কিছু নীতিগত দিক এবং রাজনৈতিক ব্যবস্থাপনার জায়গায় শ্রীলঙ্কার পূর্বের অবস্থার সাথে বাংলাদেশের মিল লক্ষ্য করা যায়, যা নিয়ে সময় মতো সতর্ক না হলে পরিস্থিতি খারাপের দিকেও যেতে পারে। শ্রীলঙ্কার ভুল থেকে শিক্ষা নেওয়া এবং বাস্তবমুখী অর্থনৈতিক নীতির প্রয়োগই হতে পারে বাংলাদেশের আর্থিক মুক্তির পথ। শুধু বাংলাদেশই নয়, শ্রীলঙ্কাকে দেখে আরও অনেক রাষ্ট্রেরই সচেতন হওয়া উচিত। শ্রীলঙ্কা ভুল করেছে বাজেটের ভারসাম্য না রেখে, রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রের অর্থনৈতিক নীতিকে ব্যবহার করে এবং গণতন্ত্রকে উপেক্ষা করে। বাংলাদেশ যদি এই ভুলগুলো থেকে শিক্ষা না নেয়, তাহলে ভবিষ্যতের বিপর্যয় অনিবার্য হয়ে উঠতে পারে। রিজার্ভ ব্যবস্থাপনা, রপ্তানি বহুমুখীকরণ, বৈদেশিক ঋণের যথাযথ ব্যবহার ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ এই চাপ সামাল দিতে পারে। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পুনর্গঠনে মনোনিবেশ করেছেন। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগ গঠন করেছে, যা রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করবে। অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। প্রায় 50 জন প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে এবং অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া শাহ আলম গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্ত চলছে। ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে একটি পৃথক ব্যাংক কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে সরকার একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। এই কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক পরিষদ রাষ্ট্রের 3টি শাখার প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে, যা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ভারসাম্য নিশ্চিত করবে। অর্থনীতিকে স্থিতিশীল করতে বর্তমান সরকারের উদ্যোগগুলো বেশ প্রশংসনীয়। এর মধ্যে রয়েছে IMF এর সঙ্গে ঋণ চুক্তি, রাজস্ব আদায়ে জোর ও ভর্তুকি হ্রাস। এসব পদক্ষেপ স্বল্প মেয়াদে কঠিন হলেও দীর্ঘমেয়াদে টেকসই অর্থনীতির ভিত্তি গড়ে তুলতে সাহায্য করতে পারে। অর্থনৈতিক পুনর্গঠনের জন্য সরকার বিশ্বব্যাংকের সঙ্গে 2টি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে $650 মিলিয়ন চট্টগ্রামের বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে, যা দেশের বন্দর সুবিধা উন্নত করবে।
অন্যদিকে $200 মিলিয়ন সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবহৃত হবে, যা বিশেষভাবে যুবক, নারী, প্রতিবন্ধী এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সহায়ক হবে। তবে এই সংস্কারমূলক পদক্ষেপগুলোর ফলে স্বল্প মেয়াদে কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে এই সংস্কারগুলোর কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে সাময়িক মন্দা দেখা দিতে পারে, তবে মধ্য ও দীর্ঘ মেয়াদে এটি দেশের অর্থনীতির জন্য উপকারী হবে। বাংলাদেশের বর্তমান উন্নয়ন যাত্রা অনেক ক্ষেত্রেই প্রশংসনীয় হয়ে উঠছে বহির্বিশ্বের কাছে। 20 বছর আগের একটি স্বল্পোন্নত দেশ এখন বিশ্বের কাছে উদীয়মান অর্থনীতির উদাহরণ হিসেবে পরিচিতি পাচ্ছে। দেশের রপ্তানি আয়, অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে এই পরিবর্তন ঘটেছে। মূলত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সহজ না হলেও একে পুরোপুরি সংকট বলাও সঠিক হবে না। এই দেশে সঠিক নীতি ও বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি আবার গতি পেতে পারে, তবে এর জন্য সময় ও ধৈর্য প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তবে বাংলাদেশ একটি নিজস্ব উন্নয়ন মডেল গড়ে তুলতে সক্ষম হবে। এই মডেলটি হয়তো সিঙ্গাপুরের মতো হবে না, তবে এটি হবে এমন একটি বাংলাদেশ যেখানে জনগণই হবে উন্নয়নের মূল চালিকা শক্তি আর রাষ্ট্র হবে তাদের ভরসা ও নিরাপত্তার আশ্রয়।